একজন দরিদ্র ব্রাহ্মণ দ্বারা রাজা ধননন্দের অপমানিত হওয়ার বিষয়ে সেনাপতি ভুজঙ্গ জানতেন। তবুও ক্ষণকাল চিন্তা করে রাজহংসের দিকে তাকিয়ে ভুজঙ্গ বলল, যদি তোমার সংবাদ সত্য হয় তবে আমি তো পুরস্কার পাবো, কিন্তু তোমার কি লাভ হবে শুনি। সেনাপতির প্রশ্ন শুনেই রাজহংসের মুখে একটা তীর্যক হাসি ফুটে উঠল। সে তৎক্ষণাৎ বলে উঠল, আপনার শত্রু আর আমার গুরুর শত্রু একই ব্যক্তি, আর তাই আমি মিত্ররূপে আপনার সহায়তা করতে চাই। চাণক্য মারা গেলে আপনি পুরস্কার পাবেন, আর আমার গুরু চিরজীবনের জন্য তার থেকে মুক্তি পেয়ে যাবেন। রাজহংসের এই উত্তর মুহূর্তেই সেনাপতির বিশ্বাস জিতে নিল। তার চোখে এখন পুরস্কারের লোভ স্পষ্ট ফুটে উঠছিল। সে রাজহংসের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা বেশ, তুমি ওই ব্রাহ্মণকে শনাক্ত করে তাকে আটক করতে আমাদের সহায়তা করো। একটি বার তাকে আটক করতে পারলে আমার তলোয়ারে তার মস্তক থাকবে, কিন্তু যদি এই সংবাদ অসত্য হয় তবে তলোয়ার তো আমারই থাকবে, কিন্তু তাতে মস্তক থাকবে তোমার। এই কথা শুনে রাজহংস ভয়ে কেঁপে উঠল, কিন্তু এখন তার পক্ষে নিজের বাক্য থেকে সরে আসা সম্ভব ছিল না। অগত্যা তাকে রাজি হতেই হলো। তৎক্ষণাৎ সেনাপতি ভুজঙ্গ মগধের প্রধান দ্বার ব্যতীত অন্যান্য সকল প্রবেশদ্বার অবরুদ্ধ করার আদেশ দিলেন, যাতে চাণক্যকে বাধ্য হয়ে প্রধান দ্বার দিয়েই প্রবেশ করতে হয়। আর সেই সুযোগে রাজহংস তাকে শনাক্ত করে ফেলে। চাণক্য যখন মগধের প্রধান দ্বারের কাছে এসে পৌঁছলেন, তখন সেখানে জমায়েত মানুষের ভিড় দেখে বিস্মিত হয়ে গেলেন। চাণক্য ছদ্মবেশে ছিলেন। তিনি সেখানে উপস্থিত একজন পথচারীকে জমায়েতের কারণ জিজ্ঞেস করতেই সে বলল, মগধে প্রবেশের অন্যান্য সকল দ্বার অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, কেবল এই মুখ্য দ্বার দিয়েই প্রবেশ করা যাচ্ছে। আপনি ভাগ্যবান ব্যক্তি, তাই সোজা এই দ্বারের কাছে চলে এসেছেন। চাণক্যকে মৌন দেখে পথচারী ব্যক্তি আবার বলল, আমি তো কিছুক্ষণ আগে অন্য এক দ্বার দিয়ে প্রবেশ করার হেতু গিয়েছিলাম, কিন্তু অকস্মাৎ সেই দ্বার অবরুদ্ধ করে দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলা হলো না। সেখান থেকে আবার যাত্রা, কিন্তু তার কাছে যেটা ছিল সেটা হলো এক ভীষণ প্রতিস্পর্ধা মগধে প্রবেশ করার। তক্ষশিলায় পুনরায় ফিরে যাওয়ার একটা সহজ উপায় তার কাছে ছিল, কিন্তু তিনি কতদিন এই সমস্যার থেকে বিরত থাকতেন? তাকে যদি নিজের টিকির সম্মানকে পুনরুদ্ধার করতে হয়, তাহলে তার একটা বড় ভূমিকা রয়েছে মগধে। রাজা ধননন্দের সর্বনাশ করার জন্য তার দুর্বল অংশগুলোকে নিজের পক্ষে নিয়ে আসা অত্যন্ত আবশ্যক, আর এই কার্য মগধে প্রবেশ বিনা অসম্ভব ছিল। সবচেয়ে বড় প্রশ্ন এটাই ছিল যে মগধে প্রবেশ কিভাবে সম্ভব, কারণ ধরা পড়ে যাওয়ার পরিণতি তিনি খুব ভালো করেই জানতেন, মুণ্ডচ্ছেদ করে মৃত্যু। মগধের প্রবেশদ্বারে যেরূপ সতর্কতা অবলম্বন করে প্রতিটা ব্যক্তির পরিচয় প্রদান করতে হচ্ছিল, সেটা চাণক্যের ছদ্মবেশের জন্য যথেষ্ট ছিল না। তিনি খুব সহজেই ধরা পড়ে যেতে পারতেন। কিছুক্ষণ চিন্তা করার পরেই তিনি একটা উপায় বের করলেন। ব্যবসায়ী রূপী ছদ্মবেশ ধারণ করে জমায়েত ভিড়ের মধ্যে মিশে গেলেন চাণক্য। তখন গান্ধার রাজ্য থেকে আগত ব্যবসায়ী দলের মালপত্রের তল্লাশি সম্পূর্ণ হল। দ্বারের অনতি দূরেই প্রায় 20 জন ব্যবসায়ী নিজেদের পরিবার নিয়ে মগধে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন। তাদের বেশভূষা আর কথাবার্তা দেখে চাণক্যের বুঝতে বাকি রইল না যে তারা আলেকজান্ডারের সম্মুখে গান্ধারের রাজা আম্বির আত্মসমর্পণের পশ্চাৎ গান্ধার ত্যাগ করে মগধেই বসবাসের জন্য এসেছে। চাণক্য তাদের প্রধানের নিকট গিয়ে প্রণাম করে বললেন, আমি যদি ভুল না হই তবে আপনাকে দেখে গান্ধার রাজ্যের অধিবাসী বলেই মনে হচ্ছে। চাণক্যের কথা শোনা মাত্রই ওই ব্যক্তি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন আমরা গান্ধার প্রদেশের অধিবাসী? চাণক্য মৃদু হেসে বললেন, নিজের দেশের অধিবাসীকে কেউ না চিনে থাকতে পারে? চাণক্যের কথা শুনে প্রধানের মুখে একটা হাসি ফুটে উঠল। আর হবে নাই বা কেন? এই অজানা অচেনা দেশে প্রথমবার তার সাক্ষাৎ নিজের প্রদেশের কোনো অধিবাসীর সাথে হয়েছিল। ব্যক্তিটি তার অন্যান্য সাথীদের সাথে চাণক্যের সাক্ষাৎ করিয়ে সহজভাবে জিজ্ঞেস করলেন, আপনার মগধে আসার কারণ? চাণক্য উত্তর দিলেন, গান্ধার রাজ্যের পরিস্থিতি তো আপনি জানেন। আলেকজান্ডারের আক্রমণের পূর্বে আমি রাজা আম্বির সৈন্য দলে ছিলাম। তারপরেই নিজস্ব কারণবশত সৈন্যদল ত্যাগ করে ব্যবসার সাথে যুক্ত হয়েছি। ব্যবসাও ভালোই চলছিল, কিন্তু রাজার আত্মসমর্পণের পরে পরিবার সহ সেখান থেকে চলে এসেছি। একটু থেমে চাণক্য আবার বললেন, আপনার মতো আমিও প্রয়োজনের তাগিদেই মগধে এসেছি। প্রধান চাণক্যের কথা শুনে উৎসাহের সাথে বললেন, গান্ধারের পরে মগধই একমাত্র রাজ্য যেখানে ব্যবসা উত্তম রূপে করা যায়।
এই জন্যই আমরাও সপরিবারে মগধে আসার সিদ্ধান্ত নিই। কিন্তু আপনার পরিবার কি আপনার সাথেই রয়েছে? চাণক্য তৎক্ষণাৎ উত্তর দিলেন, না, তারা এখন তক্ষশিলাতে রয়েছে। আমি ভেবেছিলাম প্রথমে নিজে কিছুটা ব্যবসা জমিয়ে নিই, তারপরে পরিবারকে নিয়ে আসবো। কিন্তু এখানে আসা মাত্র আমার তো নিজের নির্ণয়ের ওপরে সংশয় হচ্ছে। চাণক্যের কথা শুনে প্রধান গম্ভীর হয়ে বললেন, কিসের সংশয়? চাণক্য দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই সৈনিকদের মধ্যে দণ্ডায়মান সাধারণ পোশাক পরিহিত ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন? চাণক্য রাজহংসের দিকে নির্দেশ করছিলেন। প্রধান সেই দিকে দৃষ্টিপাত করে ঘাড় নেড়ে সম্মতি জানালেন। চাণক্য ধীর স্বরে বললেন, ওই ব্যক্তি রাজা আম্বির সৈন্যদলে গুপ্তচর ছিল। এখন রাজা আম্বি যখন আলেকজান্ডারের সম্মুখে আত্মসমর্পণ করেছেন, তখন মগধে এই গুপ্তচরের উপস্থিতি আমার খুবই অদ্ভুত লাগছে। চাণক্যের কথা শুনে প্রধান সন্দিগ্ধ দৃষ্টিতে ওই ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন, কিন্তু ওই ব্যক্তি এখানে দাঁড়িয়ে কি করছে? চাণক্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গান্ধার থেকে আগত ব্যক্তি অর্থাৎ আমি এই ধরনের ব্যক্তিদের শনাক্ত করার দায়িত্ব পালন করছে। এর মাত্র একটা ডাকে আপনারা আমার মতো নিরপরাধ ব্যক্তিদের শত্রুরূপে চিহ্নিত করে বন্দী বানানো যেতে পারে। আর হয়তো সেনাপতি মহাশয় জানেনই না যে যাকে তিনি মিত্ররূপে ভাবছেন সে মিত্রতার অন্তরালে আলেকজান্ডারের জন্য কাজ করছে। এই কথা শুনেই প্রধান ও অন্যান্য ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। প্রধান দ্বিধাগ্রস্ত হয়ে প্রশ্ন করলেন, তাহলে এই সমস্যার সমাধান কি? আমরা কি তাহলে মগধে প্রবেশ করতে পারবো না? চাণক্য একটু চিন্তা করে বললেন, উপায় অবশ্যই আছে। শত্রু তোমাদের উপরে আক্রমণ করে তার আগে তুমি শত্রুর উপরে আক্রমণ করে তার সর্বনাশ করে দাও। নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য গান্ধার থেকে আসা সকল অধিবাসীকে একত্রিত হয়ে ওই গুপ্তচরের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। চাণক্যের কথা শোনা মাত্রই ব্যবসায়ীর মুখে আশার কিরণ লক্ষ্য করা গেল। তিনি তখনই ওই গুপ্তচরের বিরুদ্ধে সকলকে একত্রিত করতে শুরু করে দিলেন। আস্তে আস্তে সেখানে উপস্থিত সকল ব্যবসায়ীরা একত্রিত হলো। গান্ধার থেকে আগত ব্যবসায়ীদের প্রধান সকলকে সঙ্গে নিয়ে মুখ্য দ্বারের দিকে অগ্রসর হলেন। চাণক্য ওই ভিড়ের মধ্যে মিলিত হলেন। দ্বারের নিকটে পৌঁছেই তল্লাশি নেওয়া সৈন্যকে তিনি রাজহংসের দিকে নির্দেশ করে বললেন, আপনাদের সৈনিকদের মধ্যে সাধারণ পোশাক পরিহিত ব্যক্তিটি কে? আপনি কি ওকে চেনেন? সৈনিক তার প্রশ্নের উত্তর দিত তার আগেই সেনাপতি তার কথা শুনে নিয়ে বলল, ওই ব্যক্তি যেই হোক না কেন তাতে তোমার কি? আর প্রশ্ন করা তোমার কাজ নয়। তাড়াতাড়ি প্রবেশ কর, জমা করো আর তল্লাশির জন্য প্রস্তুত হও। প্রধান সেখানেই থমকে গিয়ে বললেন, ও, অর্থাৎ মগধের এতটাই খারাপ দিন এসে গেছে যে গান্ধারের গুপ্তচরের থেকে সহায়তা নিতে হচ্ছে। প্রধানের কথা শুনে চমকে উঠলেন সেনাপতি ভুজঙ্গ। রাজহংস বুঝে উঠতে পারছিল না এই ব্যক্তিটি কে এবং কেন সে তার উপরে আঙুল তুলছে। সেনাপতি ভুজঙ্গ হাতে ধরা তলোয়ারটা আরো শক্ত করে গম্ভীর স্বরে বলে উঠল, তুমি জানো তুমি কত বড় অভিযোগ করছো? কি প্রমাণ আছে তোমার কাছে যে ও গুপ্তচর? প্রধান কথাটা শুনে একটু ভীত হলো, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে বলল, আমি গান্ধার থেকে এসেছি আর আমি এই ব্যক্তিকে চিনি। এই ব্যক্তি রাজা আম্বির সৈন্য দলে একজন গুপ্তচর ছিল। ক্ষমা করবেন, কিন্তু যে প্রকারে আপনি চমকে উঠলেন আমার মনে হয় আপনি এর অতীত সম্পর্কে অবগত নন। সেনাপতিকে মৌন দেখে প্রধান আবার বললেন, এখন তো আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে এই ব্যক্তি আপনাকেও মিথ্যে বলেছে, মিত্রতার আড়ালে আলেকজান্ডারের হয়ে কাজ করছে। এই কথা শুনে রাজহংস এগিয়ে এসে চিৎকার করে বলল, মিথ্যে মিথ্যে বলছে এই ব্যক্তি, মিথ্যে। চাণক্য কি পারবেন তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে রাজহংসকে আলেকজান্ডারের গুপ্তচর সৈনিক প্রমাণ করতে? ছল দ্বারা এই কঠিন তদন্ত এড়িয়ে মগধে প্রবেশ করতে? মগধে তার সকল পরিকল্পনা কি সফল হবে, নাকি সৈনিকদের হাতে বন্দী হতে হবে তাকে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।